আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনাম। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ইন্তেকাল, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের বিদায়, শোকার্ত বাংলাদেশ। অনেক স্বপ্ন অপূর্ণ রেখে অন্য ভুবনের স্বপ্ন মানুষ হুমায়ূন, ক্যান্সারের কাছে ক্যান্সার হাসপাতাল, স্বপ্নেরও মৃত্যু। নীরবতার চাদরে হুমায়ূনের দক্ষিণ হাওয়া ও নুহাস পল্লী, চিরনিদ্রানিতে শেষবার দেশে ফেরা রোববার। হুমায়ূন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক, কোটি ভক্তের স্বজন হারানোর বেদনা। চ্যানেল আই এর শোক বই হুমায়ূন আহমেদের জন্য শ্রদ্ধা, হৃদয় দিয়ে কথা সাহিত্যে প্রবাদ পুরুষকে স্মরণ। এবং পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল প্রথম রোজার মধ্য দিয়ে বাংলাদেশের সিয়াম সাধনা শুরু। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। কিউবায় অটিস্টিক শিশুদের জন্য নাচ থেরাপির খবর। সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান পুরুষ, নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে সেখানকার স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 1:20, বাংলাদেশ সময় রাত 11:20 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 64 বছর। হুমায়ূন আহমেদের মৃত্যুতে চ্যানেল আই পরিবার গভীরভাবে শোকাহত। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি আশরাফুল আলম খোকনের রিপোর্ট। কোলন ক্যান্সারের সফল অস্ত্রোপচারের পর ক্ষতস্থানে ইনফেকশন দেখা দেয় গত 22 জুন হুমায়ূন আহমেদকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। অধিকাংশ সময়ই তাকে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে রাখা হয়। ক্ষতস্থানের ইনফেকশন নিরাময় করার জন্য বেশ কয়েক প্রকারের অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা কাজ করছিল না। ওই অবস্থায় আপনজনদেরও চিনতে পারছিলেন না হুমায়ূন আহমেদ। বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থা আরও অবনতির দিকে যায়। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারেননি। প্রথম আসার পরে যে নাম্বারে দেখলাম ওটা আবার একটা অ্যাভারেজও দেয়, সেইটা আস্তে আস্তে কমতে থাকলো এবং প্রথম 33, 32, 34 ওটা নামা করছিল, অ্যাভারেজ 33, 34 ছিল। দেওয়ার প্রোভাইডিং যত ধরনের ঔষধ দেওয়া যেতে পারে ম্যাক্সিমাম তারা মেডিসিন দিচ্ছিল ওটাকে উঠানোর জন্যে, কিন্তু কোনো মতে আস্তে আস্তে এটা বেশ কিছু সময় লেগেছে। আস্তে আস্তে এটা 25-25-এ নেমে আসে। হার্ট রেটটা ছিল 53, তারপরে আরও ডাউন হয়ে গেল, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই সংবাদ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই প্রবাসের হুমায়ূন আহমেদের ভক্ত, সাংবাদিক ও বিশিষ্টজনেরা হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন। হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মের কারণে তাদের সঙ্গে বাইরে এসে কথা বলেন হুমায়ূন আহমেদের ছোট ভাই ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আমরা সবাই পাশে ছিলাম, তার হাত ধরেছিলাম, সে আমাদের ছেড়ে চলে গিয়েছে এবং আমাদের সন্তানটাই যে কোনো রকম যন্ত্রণা কিংবা কোনো রকম কষ্ট দিয়ে সে বিদায় নেয়, সে আমাদের পাশে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সে আমাদের কাছে বিদায় নেয়। হুমায়ূন আহমেদের স্বজনেরা জানিয়েছেন, লাশ হিমাগড়ে রাখার পর শুক্রবার জুমার নামাজের পরপরই নিউ ইয়র্কের জামাইকার মুসলিম সেন্টারে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই তারা লাশ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন সিটির এই বেলভিউ হসপিটালে দীর্ঘ 10 মাস চিকিৎসাধীন ছিলেন কোলন ক্যান্সারে আক্রান্ত জনপ্রিয় লেখক সাহিত্যিক হুমায়ূন আহমেদ, যিনি বাংলাদেশের মানুষকে পুনরায় বই পড়তে শিখিয়েছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তারদের সকল চেষ্টা, দেশ ও পরিবারের মায়া ছেড়ে যুক্তরাষ্ট্রের সময় দুপুর 1:20 তিনি সবাইকে ছেড়ে চলে যান। এখানে উল্লেখ্য, কোলন ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদের উপর সফল অস্ত্রোপচারের পর ক্ষতস্থানে পুনরায় ইনফেকশন দেখা দেয় গত 22 জুন তাকে পুনরায় এই হসপিটালে ভর্তি করা হয়েছিল। এরপর তিনি আর কারো কাছে ফিরে আসেননি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আশরাফুল আলম খোকন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার বাদ জুমা নিউ ইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নামাজে জানাজা হবে। এরপরই দেশের উদ্দেশ্যে তার মরদেহ নিয়ে রওনা হবেন স্বজনরা। লিলুয়া বাতাসে জ্যোৎস্না ও জননীকে ছেড়ে যাওয়া হুমায়ূন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছবে রোববার। গল্পের জাদুকরের প্রিয়স্থান গাজীপুরের নুহাস পল্লীতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হতে পারে বলে জানিয়েছেন হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবিব। ঢাকায় কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি নিচ্ছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মৃত্যুর কাছে হেরে যেতে চাননি হুমায়ূন আহমেদ। সৃজনশীলতাকে আরও পূর্ণতা আর জীবনে নতুন স্বপ্নে বেঁচে থাকতে সুস্থ হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন।
ক্যান্সার চিকিৎসার মাঝে যখন 20 দিনের জন্য দেশে এসেছিলেন, তখন ক্যান্সার হাসপাতাল ছাড়াও তার সৃষ্টিশীল ভুবন নিয়ে স্বপ্নবান এই মানুষটি জানিয়েছিলেন অনেক স্বপ্নের কথা। হুমায়ুন আহমেদের অপূর্ণ সেই স্বপ্নগাথা নিয়ে শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। এই দেশে জন্মগ্রহণ করেছে, এই দেশের মৃত্যু হবে, এটাই আমি আশা করি। জন্ম হয়েছে দেশে, মরবো গিয়ে আমেরিকায়, কোনো কারণ হতে পারে না। চাঁদনি পশর রাতে মৃত্যুর স্বপ্ন দেখেছিলেন হুমায়ুন আহমেদ, কিন্তু কোটি ভক্তকে অমাবস্যার অন্ধকারে ফেলে নিউ ইয়র্ক সময় মধ্য দুপুরে পৃথিবী ছেড়ে চলে গেলেন জীবন আর সাহিত্যে সুন্দর সকালের স্বপ্ন দেখা সেই প্রবাদ পুরুষ। এভাবে তার চলে যাওয়া শুধু ভক্তদের স্বজন হারানোর মতো বেদনাই নয়, অনেক স্বপ্নেরও অকাল মৃত্যু। আর আমি খুব আশাবাদী মানুষ, আমি মনে করি বাংলাদেশ খুবই উন্নতি করবে, মনে প্রাণে বিশ্বাস করি। একটা সময় ছিল, দেখো আমাদের কোনো কাপড় ছিল না, কাপড় চোপড়ে এত অনাটন যেতে আমরা গিয়েছি। এখন দেখো কাপড়ের কোনো অভাব নেই, এখন দেখো ফুডের কোনো অভাব নেই। আগে PL 84 নাকি 94 দিয়ে আবার গম আনতে হয় না, আমাদের ইচ্ছা হলে বাইরে আমরা খাবার রপ্তানি করতে পারি। আর ইয়াং ছেলেপেলেরা চাকরির জন্য আগে হন্য হয়ে ঘুরতো, এখন তারা অন্য কিছু করা যায় কিনা, চাকরির বাইরে কিছু করা যায় কিনা, এটা তাদের মাথায় ঢুকেছে এবং কৃষিক্ষেত্রে একটা বিপ্লব হয়ে যাচ্ছে। 10 মাস ধরে যে ক্যান্সারের সঙ্গে তার বসবাস, তার কাছে কোনোভাবেই হেরে যেতে চাননি সৃষ্টিশীলতার সঙ্গে যুক্তি আর বিজ্ঞানের এই মানুষ। ক্যান্সারের চিকিৎসার জন্য আর কাউকে যেন যেতে না হয় সুদূর কোনো দেশে। এই দেশেই গড়ে উঠবে ক্যান্সার হাসপাতাল, আর তার কোটি ভক্ত দাঁড়াবেন তার এই স্বপ্ন বাস্তবায়নে তার পাশে। সবসময় মানুষের সাধারণ গল্পগুলোকে অসাধারণ করে কালো অক্ষরে ফুটিয়ে তোলা কালজয়ী কথাসাহিত্যিক জানতেন, তিনি শুরু করলে পাশে দাঁড়াবে বাংলাদেশ। একটা ক্যান্সার হসপিটাল দেশের মানুষ যদি একটা করে দেয়, তাহলে তো 16 কোটি। কাজেই আমাকে এই প্রজেক্টটা নিয়ে আমাকে অবশ্যই আগাতে হবে। ফার্স্ট স্টেপটা দিই, পরে বাকি স্টেপগুলো 1000 মাইল জার্নি তোমরা করো। হিমু চরিত্রের স্রষ্টার তরুণদের নিয়েছিল বুক ভরা স্বপ্ন। যখন ধান লাগাইতে হলে একটা বীজতলাতে বীজ তৈরি করে, এখান থেকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় লাগায়। বাংলাদেশ হচ্ছে মানুষের বীজতলা, এখান থেকে মানুষ সারা পৃথিবীতে রোপণ করা হচ্ছে। দেশ আর দেশের মানুষের জন্য ছিল তার অগাধ ভালোবাসা। শেষ পর্যন্ত লিখে যেতে চেয়েছিলেন এই গল্পকথক। যেমন হাত শক্ত হয়ে যায়, হাত নাড়াতে পারি না, পায়ের চামড়া শক্ত হয়ে যায়, পায়ের চামড়া নাড়াতে পারি না। এই একটা প্রবলেম তো আমার ডেফিনেটলি হচ্ছে। এই নিউরোপ্যাথি নিয়েই লেখালেখির কাজটা চালাই যাচ্ছি নানাবিধ কারণে। যদি আর লিখতে না পারি, সেটা একটা কারণ। আর হাতের কাজগুলো সব শেষ থাকবো, একটা সময় বলতে পারবো হাতের জন্য কাজের জন্য সব শেষ করে আসবো, আমি রেডি। যদি বাইরে কোথায় যেতে হয় দূরের জার্নিতে। হিমু, মিশির আলী আর ইরিনাদের মতো সৃষ্টি করা চরিত্রগুলো নিয়েও অনেক স্বপ্ন ছিল হুমায়ুন আহমেদের। হিমুকে নিয়ে আমি চিন্তা করছি যে ওকে নিউ ইয়র্কে ছেড়ে দিলে কেমন হবে, এটা নিয়ে আমি চিন্তা করছি। যদি ছেড়ে দিই, সে কি করবে? প্রকৃতিপ্রেমিক হুমায়ুনের প্রিয় জায়গা ছিল তার নিজের হাতে গড়ে তোলা নুহাশপল্লী। গাছেদের সাথেও ছিল তার বন্ধুত্ব। জীবনের শেষটা এই নুহাশপল্লীতেই শেষ করতে চেয়েছিলেন হুমায়ুন আহমেদ। সেজন্য তার ফিরে আসার অপেক্ষায় ছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে কাঁদিয়ে বাংলা সাহিত্যকে অপূর্ণ রেখে শুরু করা দেয়াল উপন্যাস শেষ না করে অন্য দেয়ালের ওপারে অন্য ভুবনে আজ তার বসবাস। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। অনেক সৃষ্টির মাঝে দীর্ঘদিনের বাসভবন দক্ষিণ হাওয়া ও তার সৃষ্টির নামটিও তার দেওয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনের পর প্রায় পুরোটা সময় তার সৃষ্টির অন্যতম সাক্ষী ওই ভবন। প্রিয় মানুষটির অচিনপুর যাত্রায় নীরবতার চাদরে ঢেকেছে সেই দক্ষিণ হাওয়া। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানী ধানমন্ডির দক্ষিণ হাওয়া বাড়ির নিমগাছটি প্রকৃতির কাছে কান পেতে জেনে গেছে তাদের প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ চলে গেছেন না ফেরার দেশে। জানালার পাশে বসে কালি কলমের সৃষ্টির ফাঁকে ফাঁকে আর আনমনে কথা বলবে না তাদের সাথে। 6F ফ্ল্যাটের পরতে পরতে ছড়িয়ে আছে নন্দিত লেখকের স্নেহের ভালোবাসার পরশ। থরে থরে সাজানো বইয়ের পাশে মেঝেতে বসে এক মনে সৃষ্টি করেছেন বাংলা সাহিত্যের অসাধারণ সব সৃষ্টি। নিখুঁতভাবে এঁকেছেন বাংলার মধ্যবিত্ত শ্রেণীর জীবন আচার, চিন্তা চেতনা সহজ সাবলীল ভঙ্গিতে তার লীলাবতী, সাজঘর, নন্দিত নরকে এইসব দিনরাত্রি বহুভ্রী উপন্যাসে। দক্ষিণ হাওয়ার পরম মমতায় জ্যোৎস্না ও জননীর গল্প লিখতে লিখতে চোখের জলে ভেসেছেন। পুরো বাসায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার পছন্দের নানান বই, ফুটে ওঠে অসম্ভব পড়ুয়া এক হুমায়ুন আহমেদের
ছবি। বসেই তো নিজের জ্যোৎস্না জননীর গল্প লিখতেন, কাঁদছেন আর লিখছেন। উনি এত ইমোশনাল ছিলেন যে লেখার সময় মানে উনি ওনার চরিত্রের কোনো হলে উনি ওটা চোখের পানি মুছছেন আর লিখছেন। আর এদিকে ওনার বাচ্চারা চিৎকার, আমার বাচ্চারা তো সারাক্ষণই এখানে, আমার বাচ্চারা 4টাই এখানে চিৎকার করছে। ওনার লেখার কোনো ব্যাঘাত হতো না, উনি লিখেই যাচ্ছেন। শেষ জীবনে বই পড়ে নিজের অনুভূতি চিত্রপটে এঁকেছেন দক্ষিণ হাওয়ায়। নিজের প্রিয় পুত্রের ছবিও এঁকেছিলেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। অসমাপ্ত আরও অনেক চিত্রকর্ম অপেক্ষায় ছিল তার তুলি আছরের। প্রিয়জন হারানোর বেদনায় নীরব নির্বাক দক্ষিণ হাওয়া। পল্লবীতে ছোট ভাই আহসান হাবিবের বাসায়ও সবার অপেক্ষা প্রিয় মানুষটির জন্যে। প্রিয় সন্তানের চলে যাওয়ায় শোকে পাথর মা আয়েশা ফয়েজ সহ পরিবারের সবাই। সে আমাদের বড় ভাই ছিল, গার্জেনের মতো ছিল, আমাদের সবার বড় ভাই। সো ভালো লাগার তো কারণ নাই। তা আসবে, সে রবিবার 1টার সময় ঢাকায় আসবে। তারপরে সম্ভবত আর কি নোয়াজপল্লিতে তাকে করবো, কারণ ওখানে সে নিজেই একটা জায়গা নেই, তার স্টাফদের নাকি সে একটা জায়গা দেখাই দিয়ে গেছে যে এখানে আমাকে খবর দিও। তো আমরা ওইটাই ভাবতেছি, এখন তার জন্য অপেক্ষা করা ছাড়া করার নেই। দক্ষিণ হাওয়া, পল্লবীর বাসা, নুহাশপল্লী সবখানে নিজের ভালোবাসার ছোঁয়া রেখে গেছেন হুমায়ুন আহমেদ। নিজের শেষ ইচ্ছায় হয়তো শায়িত হবেন প্রিয় নুহাশপল্লীতেই। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দিতে পারো 100 ফানুস এনে আজন্ম সরোজ্য সাথ একদিন আকাশে কিছু ফানুস উড়ায়। সাহিত্যে অনেক অমর সৃষ্টির অতৃপ্ত স্বপ্ন নিয়ে ভক্তদের চোখের জলে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের মৃত্যুতে শোকাহত বিশিষ্টজন, কোটি পাঠক, ভক্ত এবং শিল্প ও সংস্কৃতি অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বিবৃতিতে বলেছেন, হুমায়ুন আহমেদের মৃত্যু বাংলা সাহিত্য ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। হুমায়ুন আহমেদের সঙ্গে ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আইয়ের সম্পর্ক স্বজনের হৃদয়ের। তাঁর স্মরণে বৃষ্টি ও মেঘমালার কান্নায় চ্যানেল আই ভবনের রাতেই খোলা হয় শোক বই। নীলাদ্রি শেখরের রিপোর্টে দেখুন শোক বইয়ে হুমায়ুনের জন্য বিশিষ্টজনদের শোকগাথা আর শ্রদ্ধার কথা। হুমায়ুন আহমেদ, যে নামটির সাথে দীর্ঘদিনের পথচলা ইমপ্রেস টেলিফিল্ম আর চ্যানেল আইয়ের। যখন খুব বেশি মন খারাপ হতো তখন ভিডিওটা চালাতো, কিন্তু একদম মনটা ভালো হয়ে যাচ্ছে। তার পরিচালনায় সর্বশেষ চলচ্চিত্রটিও নির্মাণ করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। এমন সম্পর্কের বাঁধন যে মানুষটির সঙ্গে, তার প্রতি সকলের শোকবার্তা পৌঁছে দিতে খোলা হয় শোক বই। অকাল মৃত্যু এর ক্ষতিপূরণ কি? সারা জীবনের রেখে যাওয়া সাহিত্য সঞ্চয়, অথবা চলে গেলেও রয়ে গেছেন সকলের মাঝে? হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোক জানাতে এসে হুমায়ুন ভক্তদের সঙ্গে এমন কথাগুলো লিখে গেছেন সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনের মানুষ। এই শোক দুর্বিষহ। এমন পরিশ্রমী লেখক, এমন উন্নত মানের লেখক, এমন গল্পকথক আমি জানি না আবার কবে আসবেন। স্যারকে বলেছিলাম, স্যার আর 10টা বছর বাঁচেন, আপনাকে দরকার হবে আমাদের বইমেলার, প্রকাশনা, টেলিভিশনের, চলচ্চিত্র। হুমায়ুন ভাই এমন একজন মানুষ বাংলা সাহিত্যে, বাঙালি জাতির জীবনে, যিনি একই সাথে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। যতদিন একজন বাঙালি জীবিত থাকবে, বাংলা সাহিত্যকে ভালোবাসবে, বাংলা সাহিত্য থাকবে, ততদিন হুমায়ুন আহমেদ বেঁচে থাকবেন। আমাদের প্রজন্মের অনেকেই হুমায়ুন আহমেদের বই পড়ে, হুমায়ুন আহমেদের লেখা পড়েই বাংলা সাহিত্যের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। জাতি হিসেবে আমাদের গড়ে তোলার যে তার যে নাটকের মধ্যে উপাদানগুলো ছিল, এটা মনে হয় আমরা অপূরণীয় ক্ষতি হলো। সৃষ্টিকর্তার একটা অপার দান আমাদের জন্য যে হুমায়ুন আহমেদের মতো একজন বহুমুখী প্রতিভা এই দেশে জন্মগ্রহণ করেছিলেন। হুমায়ুন আহমেদকে খুব কাছ থেকে দেখা মানুষগুলো বিশ্বাস করতে চান না তার এমন চলে যাওয়া। দেশবরেণ্য এই লেখকের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবেই দেখছেন তারা। যখন একজন বিজ্ঞানের ছাত্র হয়ে কথা সাহিত্যে এসেছেন, তখন আমরা অত্যন্ত
আনন্দিত হয়েছিলাম। আমার জীবনের প্রথম ছবি, সঙ্গীত পরিচালক তোমার বাবা প্রয়াত সত্য সাহা, এবং আমার এটা শেষ ছবি। আমি ডিক্লেয়ার দিয়েছি এরপরে আমি আর ছবি করব না। এইটার সঙ্গীত পরিচালক তুমি। চলচ্চিত্র যেদিকে যাচ্ছিল সেখান থেকে ফেরানোর ব্যাপারে ওনাকে আমি অগ্রগতি বলব। এই শূন্যতা যতদিন থাকবে ততদিন তার কথা এই সংস্কৃতি অঙ্গনের এবং অজস্র দর্শক শ্রোতা সকলের মনে আসবে। তিনি নিশ্চয়ই দৃশ্যত চলে গেছেন, কিন্তু তিনি অবশ্যই আছেন। রুচি এবং পরিমিতি দুটোকে সে আমাদের নাটকে, আমি নাটকের মানুষ সেই হিসেবে বলছি আর কি, এনে দিয়েছিল। এদেশের মানুষ চিরকাল তাকে স্মরণ করবে, এ তার এক বড় পাওয়া, এবং স্রষ্টা নিজে তাকে পুরস্কার দেবেন মানুষকে আলোকিত করার জন্য। হুমায়ূন আহমেদ আমাদেরকে সেই আমাদের যে ঐতিহ্য বই পড়া, সেই বইয়ের দিকে ফিরিয়ে নিয়ে এসছেন। আত্মার সাথে পরমাত্মার যে মিলনের যে আকুতি, তিনি সেটা পেয়ে গেছেন। তিনি নিশ্চয়ই পরপারে এমন একটি জায়গায় তাকে অধিষ্ঠিত করবেন সকলের দুয়ার বরকতে, সেই প্রত্যাশা করি। আমরা যেমন ছোটকালে শরৎচন্দ্রকে লালন করেছি, এই প্রজন্ম হুমায়ূন আহমেদকে। শত সহস্র মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা এই শোকবার্তা পাবেন তো কারো কাছে খুব আপন হুমায়ূন ভাই বা কারো হুমায়ূন স্যার। তাকে যে এখন চিঠি লিখতে হবে আকাশের ঠিকানায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কীর্তিমান এক মানুষের নাম হুমায়ূন আহমেদ। সৃষ্টিশীল কীর্তির মাঝেই অমর হয়ে থাকবেন 1948-এর 13 নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুরে জন্ম নেয়া এই নক্ষত্র। শুধু বাংলা সাহিত্যেই নয়, নাটক আর চলচ্চিত্র নির্মাণেও আকাশ ছোঁয়া অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় সফল শিক্ষক হুমায়ূন আহমেদের। রাহুল রায়ের রিপোর্ট। বলা হয়ে থাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় হুমায়ূন আহমেদ। শুধু সহজ সরল গদ্যে মধ্যবিত্তের জীবন তুলে ধরেননি, সার্থক হয়েছেন বৈজ্ঞানিক কল্পকাহিনীতেও। তার নির্মিত চলচ্চিত্রও বলেছে কোটি ভক্তের হৃদয়ের কথা। হলবিমুখ দর্শকদের করেছেন হলমুখ। শনিপুণ হাতে তৈরি করেছেন শঙ্খনীল কারাগার, শ্যামল ছায়া, দুই দুয়ারি, চন্দ্রকথা। মহান মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি আগুনের পরশমণিতে তিনি দেখিয়েছেন বাঙালি কিভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ছিনিয়ে এনেছে স্বাধীনতা। শ্রাবণ মেঘের দিনে তিনি ফুটিয়ে তোলেন গ্রাম বাংলার সহজ সরল মানুষের আনন্দ বেদনার গাথা আর মুক্তিযুদ্ধের মানবিক রূপ। আমি বলবো যে হুমায়ূন আহমেদের ছবি বলেন, টেলিফিল্ম বলেন, নাটক বলেন, যাই বলেন, একটা শট একটা শিল্পীর জন্য অনেক কিছু। দুইবার ওনার অপারেশন হওয়ার পর উনি অসুস্থ, কিন্তু রাতে যে শুনবো নাই, বিশ্বাস হয় না। ওনার ভক্ত হিসেবে বলবো যে উনি আমাদের মণিকোঠায় সবসময় থাকবেন। এবং আমার লাইফের শুরুটা আসলে তার হাত ধরে আজকে এই জায়গায় আমি সেটাও তার কারণে। তো আমি আসলে এটা কোনোভাবে মেনে নিতে পারি না। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সে আসলে মারা যায়নি। ওই দিক থেকে বলে সে মারা যায়নি, কারণ সে আমাদের দেশের জন্য এমন কিছু কাজ করে গিয়েছে যেগুলো মানে তার লেখা, তার ফিল্ম, তার সব কিছুতে, মানে প্রত্যেকটা সাহিত্যে সব জায়গায় তার হাতের ছোঁয়া আছে। টিভি নাটকেও প্রথাগত ধারা ভেঙে নিজস্ব ঘরানা সৃষ্টি করে মন্ত্রমুগ্ধ করেছেন দর্শকদের। 80 দশকে এইসব দিনরাত্রি পায় বিপুল জনপ্রিয়তা। হাসির নাটক বহুব্রীহি, অয়মের মির্জা সাহেব তার অনন্য সৃষ্টি। আর কোথাও কেউ নেই এর বাকের ভাই, সে তো এক ইতিহাস। পর্দার বাকের ভাইকে ফাঁসি থেকে বাঁচাতে দর্শকরা রাজপথে মিছিলও করেছে। নুহাসে একটা কাজ করতে গিয়ে ওনার একটা ছবি তুলেছিলাম, এবং এক সময় অন্যদিন সম্ভবত নামে একটা পত্রিকা ওনার একটা প্রচ্ছদ করেছিল। উনি প্রচণ্ডভাবে বলেছিলেন যে কভারে যেতে হয় শঙ্করের ছবিটা দাও। নিজের সৃষ্টির মাঝেই বারবার ফিরে আসবেন হুমায়ূন আহমেদ। ভরা পূর্ণিমার প্রিয় চাঁদ হয়ে জ্যোৎস্না ছড়িয়ে যাবেন মানুষের মনে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের মাস পবিত্র রমজান। রাতে তারাবি নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে শনিবার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। চকর মালিথার রিপোর্ট। সূর্য পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়ার পরপরই দেখা দিল এক ফালি চাঁদ। আর এই চাঁদই জানান দিয়েছে
এসেছে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম আর পুণ্য অর্জনের মাস মাহে রমজান। এশার নামাজের পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয়েছে রোজার আনুষ্ঠানিকতা। আর শেষ সাথে সেহরি খেয়েই মুসলমানরা শুরু করবেন সিয়াম সাধনা। রমজানের প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের আর শেষের 10 দিন নাজাতের। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আক্রমণ থেকে ঢাল দিয়ে মানুষ যেরকম নিজকে বাঁচায়, ঠিক রোজার মাধ্যমে মানুষ নিজকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, আমরা যেন মাহে রমজানের এই রোজাগুলি সুন্দরভাবে আমরা যেন পালন করি। এ মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ। আর এ কারণেই হাদিসে আছে এ মাসে যে কোনো ইবাদতে বেশি সওয়াব পাওয়া যায়। এজন্যই মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা লাভে সচেষ্ট হন। ঢাকা ও এর আশেপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫৩ এবং শনিবার ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫০। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সংবাদে নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি। আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি, যুক্তরাষ্ট্রের সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শোক প্রকাশ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন জেনে নেওয়া যাক বিরতির পরের আয়োজনে কি থাকছে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল, ভারতের পশ্চিমবঙ্গের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং নবনীতা দেবসেন। তারা হুমায়ুন আহমেদের সঙ্গে স্মৃতি এবং তার বহুমাত্রিক গুণের কথা তুলে ধরেন। লেখার মধ্যে ছিল বুদ্ধির দিকটি, মানুষের জীবন সম্বন্ধে অনেক প্রশ্ন, জ্ঞান, এসব। তো ভাষাটা এত ভালো ছিল বলেই সাধারণ পাঠকরাও সেটা পড়তো। কাজে হুমায়ুন হচ্ছে শুধু বাংলাদেশের সাহিত্যিক না, সব মিলিয়ে যে আবহমান কালের বাংলা সাহিত্যে সেখানেই সে ছিল একজন প্রধান লেখক। এইটুকু তার সাথে আমার ব্যক্তিগত পরিচয়, কিন্তু আমি ওর গুণগ্রাহী কারণে কিন্তু কথা পর্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত উচ্চশিক্ষিত। অনেকে হয়তো জানে না, ওই মানে সায়েন্সের একটি বিষয়, রসায়নের একটি বিষয়ের উপরে, পলিমারের উপর ইউনিভার্সিটিতে পড়াতে পারি। তো আর তার সাথে লেখালেখিটাই ওর জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, কেন অসম্ভব প্রায় রূপকথার মতো জনপ্রিয় বাংলাদেশ। সেই সব গুণ ছিল, ভাষার উপর অসামান্য দখল ছিল। মানুষের কি ভালো লাগবে কি লাগবে না সেটা উনি বুঝতে পারতেন খুব ভালোই। ওর জনমানুষের ওপর একটা খুব ভালো ধারণা ছিল। খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, অত্যন্ত কলা কুশলীতে ছিলেনই, এবং হাসি খুশি মানুষ, কথা বলতে খুব ভালো লাগতো ওর সঙ্গে। উনি ওর অভাবটা বহুদিন ধরে অনুভূত হবে এবং কখনোই ওটা উনি যে নেই সে সবসময় সকলের মনে রাখবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি প্যানেল নির্বাচনের সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ 8 বছর পর কড়া নিরাপত্তায় নির্বাচনে ভোট গ্রহণ হয়। ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন এবং সিনেট সদস্যদের অনুরোধে অনশন ভাঙে নির্বাচন স্থগিতের দাবিতে আন্দোলনরত 4 শিক্ষক। তবে সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ক্যাম্পাসে নির্বাচনের বিরুদ্ধে মৌন মিছিল করেছে শিক্ষকদের একাংশ। পরে তারা শহীদ মিনারে পাদদেশে অবস্থান নেন। একই গ্রুপের আন্দোলনের কারণে কয়েক মাস আগে ডক্টর শরীফ এনামুল কবির পদত্যাগ করেছিলেন। নির্বাচনে তিনি সর্বোচ্চ 50 ভোট পেয়েছেন। তার পদত্যাগের পর ভিসির দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন পেয়েছেন 38 ভোট। 37 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন অধ্যাপক ডক্টর নুরুল আলম। এবারে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রাম সংবাদ।
বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় গুরু মহাসংঘনায়ক সগুত ধর্মপাল মহাথেরের মরদেহ ব্যাংকক থেকে চট্টগ্রামে আনা হয়েছে। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ শবযাত্রা করে মরদেহ নিয়ে নন্দনকানন বৌদ্ধ মন্দিরে যান। সেখানে ভক্তরা তাঁকে শেষবারের মতো দেখতে যান। 24 জুলাই পর্যন্ত তার মরদেহ কাতালগঞ্জ বৌদ্ধ বিহারে রাখা হবে। এরপর নেওয়া হবে বোয়ালখালী শাকপুরা বৌদ্ধ বিহারে। 9 জুলাই ব্যাংককে পরলোক গমন করেন বৌদ্ধ ধর্মের অন্যতম এই ধর্মীয় গুরু। ইসলামী ব্যাংক বিশেষ সংবাদ। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের চিকিৎসায় দশকের পর দশক চেষ্টায় চিকিৎসকরা তেমন সফলতা না পেলেও কিউবায় ওইসব রোগীদের নাচ থেরাপি দিয়ে ভালো ফল পেয়েছেন এক কিউবান ব্যালে প্রশিক্ষক। 1973 সাল থেকে কিউবায় এই চিকিৎসা পদ্ধতি চলে আসছে। প্রায় 25,000 রোগী এই চিকিৎসা নিয়ে ভালো ফল পেয়েছে। এই পদ্ধতির সফলতা দেখে মেক্সিকো এবং চীনেও তা শুরু হয়েছে। নাচের মাধ্যমে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস বাড়ানোই এই চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য। এবারে শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের এক সিনেমা হলে বন্দুকধারী গুলিতে কমপক্ষে 14 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 50 জন। ব্যাটম্যান সিরিজের নতুন ছবি দ্য ডার্ক নাইট রাইজেস এর প্রিমিয়ার শোর সময় এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছবিটি প্রদর্শনের সময় গ্যাস মাস্ক পরা এক বন্দুকধারী হঠাৎ সিনেমা হলে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলে 10 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 4 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর 2টি অস্ত্রসহ এক সন্দেহভাজন যুবককে আটক করেছে পুলিশ। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। রমজানের আগে হু হু করে বেড়েছে নিত্য পণ্যের দাম। ছোলা কেজিতে বেড়েছে প্রায় 10 থেকে 12 টাকা। 50 টাকা কেজি হয়েছে ইফতারের অন্যতম আইটেম বেগুনির বেগুন। মাছ এবং প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। শাকির আদনানের রিপোর্ট। রমজানের আগে শুক্রবার অনেকেই এসেছিলেন বাজার করতে। তাদের একজন বেসরকারি কোম্পানিতে চাকুরে শফিকুল আলম। ইচ্ছে ছিল রোজার পুরো মাসের বাজার একসঙ্গে করার, কিন্তু দামের কারণে সেই আশায় ঘুরে বালি। কেনাটা খুব কঠিন হয়ে গেছে। আমি আগে যে বেতন পাইতাম ওই বেতন দিয়ে সংসার কোন রকম চালাতাম, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার পকেটে টাকা না, আমি বন্ধু থেকে টাকা হলাত করে এনে বাজার করতেছি। শুধু শফিকুল আলম নয়, দাম শুনে অন্যদের চোখও কপালে উঠেছে। যে ছোলা 15 দিন আগে ছিল 70 থেকে 75 টাকা, এখন তা বেড়ে 77 থেকে 82। 15 দিনে 90-95 টাকার বেসনের দাম হয়েছে 100 টাকা। 1 লিটার সয়াবিন তেল 2 টাকা বেড়ে 135। 54 টাকায় গেছে 51 টাকার চিনি। ছিল 60 টাকা মসুরের ডাল, এখন হয়েছে যে 80 টাকায় নিলাম। এদের ইচ্ছা মতো ওরা যা খুশি দাম তাই ধরে, সীমিত আয়ের ভিতরে চলতে হয়। বাজেটে আমাদের কুলায় না, ধরুন এখানে 1 কেজি নিব সেখানে হয়তো আধা কেজি নিতে হয়। বিক্রেতাদের দাবি, দাম বাড়ানোতে তাদের হাত নেই। আমদানিকারকরা যেভাবে দাম বাড়ায় সেভাবেই চলে বাজার। বাংলাদেশে কয়েকজন ইনপুটার আছে, মুসলিমে কয়েকজন, তারা যেভাবে মালটা ছাড়ে ঠিক এইভাবে দাম বাড়ে কমে। রোজার আগে 1 কেজি খোলা খেজুর 280 টাকায় বিক্রি হচ্ছে। 20-25 টাকার বেগুনের কেজি 40 থেকে 50 টাকা। শসা ছিল 20 টাকা 25 টাকা, এখন হচ্ছে 40 টাকা। মরিচ ছিল 40 টাকা কেজি, এখন 60 টাকা কেজি। এটা বাড়ছে, আরতে মাল কম আসে, এজন্য দাম বাড়তি। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে। তবে গরু, মুরগি এবং খাসির মাংসের দাম আছে আগের মতোই। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালে ধর্মঘটে বিপাকে পড়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পাঠানো যাচ্ছে না বলে
যাচ্ছে না অন্য জেলায়, পচে যাচ্ছে প্রচুর আম, ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। ধর্মঘটে চতুর্থ দিন বিক্ষোভ ও সমাবেশ করেছে কনসার্ট আম আড়তদার সমিতি। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ আনিসুল হক। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর ডক্টর রেজাউল হক, সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী এবং পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। জানিয়ে দিব আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 129 টাকা 14 পয়সা, ইউরো 101 টাকা 59 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 88 পয়সা, সিঙ্গাপুর ডলার 65 টাকা 80 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 26 টাকা 25 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 293 টাকা 60 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। এবারে বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে 98% মার্কিন জনগণ ইন্টারনেটের উপর আস্থা রাখেন না। তাদের জরিপ রিপোর্টে জানানো হয়েছে 98% মার্কিনই মনে করেন ইন্টারনেটে পাওয়া তথ্যে বিশ্বাস করার ফল ভালো হয় না। বিক্রি এবং লাভের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে গুগল। বছরের এই প্রান্তিকে গতবারের তুলনায় 11% বেশি আয় করেছে প্রতিষ্ঠানটি। 1986 সালে পুঁজিবাজারে আসার পর প্রথমবারের মতো লোকসানের মুখ দেখল মাইক্রোসফট। 3 মাসে $492 মিলিয়ন লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি। আবারও নিচে খানিকক্ষণে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর ফিরে এসে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ দেখতে চায় যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের 1 নম্বর স্থান দখল করবে মন্তব্য। দর্শক, আপনারা আছেন চ্যানেল আই সংবাদের সাথে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা আশা প্রকাশ করেছেন চীনকে টপকে শীঘ্রই বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের 1 নম্বর স্থান দখল করবে। আমেরিকার স্বাধীনতা ঘোষণার 236তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র। পান্থ রহমানের রিপোর্ট। আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি এবং গ্লোবাল অ্যালিয়েন্স ফর হোমল্যান্ড সিকিউরিটির যৌথ আয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের exporter of ready-made garments, not China. Information technology, building small freighters, pharmaceutical production, finished leather goods, silk, jute, frozen fish and shrimp, bone china, the list goes on and on. মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, তার জীবদ্দশাতেই সোনার বাংলাদেশ দেখে যেতে চান তিনি। There are challenges, there are obstacles, deficiencies with the port, roads, railroads, power, energy, labor issues, corruption, rule of law, threat of political instability. Yes, these challenges are real, but everyone with no exception is solvable, can be resolved, can be overcome. In the coming days, the bilateral cooperation in promoting trade between the two countries will be further consolidated, trade volumes will further grow. Bangladesh is also taking part in all the initiatives which further the cause of democracy and rule of law.
রাষ্ট্রদূত বলেন, মধ্য আয়ের দেশ হওয়া বাংলাদেশের জন্য স্বপ্ন নয়, বাস্তবতা। এটি সময়ের ব্যাপার মাত্র। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা। 175 বছর পূর্ণ করল কুমিল্লা জেলা স্কুল। 1837 সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সকল আন্দোলন সংগ্রামে। দেশের অন্যতম সেরা স্কুলের অনেক শিক্ষার্থী এখন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে। আবুল কাশিম হৃদয় রিপোর্ট। এভাবেই গানের কথায় বন্ধুকে কাছে পেয়ে আত্মহারা দেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুমিল্লা জেলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা। স্কুলটির 175 বছর পূর্তিতে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনীতে এসে একজন আরেকজনকে পেয়ে আনন্দে আত্মহারা। তারা তো খুব ডিসিপ্লিন। আমরা যখন ছাত্র ছিলাম তখন এরা পড়াশোনা করত, টিচাররা ভালো ছিল, ছাত্ররাও ভালো ছিল, দে ওয়ার ভেরি মাচ ডিসিপ্লিন। বহুমুখী প্রতিভার অনেক ছেলেরা এখানে ভর্তি হয়েছে। দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে অনেক গৌরবগাথা। আন্দোলন সংগ্রামেও পিছিয়ে থাকেনি স্কুলের শিক্ষার্থীরা। স্কুলটির অনেক শিক্ষার্থী এখন যে যার ক্ষেত্রে স্বনামধন্য। এখানের ছাত্রদের অনেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52-এর ভাষা আন্দোলন, দেশের স্বাধিকার এবং স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই স্কুলের 126 জন ছাত্র মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে এবং 7 জন শহীদ হয়েছে। সংগ্রামী ঐতিহ্যে গর্বিত অংশীদার স্কুলটি 1837 সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাক্ষেত্রে এর সাফল্য আজও ধরে রেখেছে। ইনশাআল্লাহ আমি মনে করি যে কোনো সময়ের তুলনায় এখন আমরা পিছিয়ে নেই। এবছর আপনারা জানেন যে 2012 সালের এসএসসি পরীক্ষায় আমরা বোর্ডের শীর্ষস্থান অধিকার করেছি। 175 বছর পূর্তিতে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। উদ্বোধন করেন 1942 সালের প্রাক্তন ছাত্র আব্দুর রশিদ। র্যালিতে দুদক চেয়ারম্যান গোলাম রহমান, অতিরিক্ত কৃষি সচিব আনোয়ার ফারুক অংশ নেন। আবুল কাশিম হৃদয়, চ্যানেল আই, কুমিল্লা। আবারও নিচ্ছি খানিকক্ষণে ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পরে জানাচ্ছি, ইনজুরির কারণে লন্ডন অলিম্পিকে খেলতে পারবেন না টেনিস তারকা রাফায়েল নাদাল, বললেন জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা। বিরতির পরে আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। দেশের রক্তের চাহিদা মেটাতে গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী রক্তদান কর্মসূচি হয়েছে। ভারতীয় হাইকমিশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ভারতীয় হাইকমিশনের পঙ্কজ শরণ কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মুদাসসির আলী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাক্তার MS আকবর MP। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনানুষ্ঠানিক শিক্ষা ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অন্যরা। অনুষ্ঠানে অনানুষ্ঠানিক শিক্ষা ও বিভিন্ন কর্মসূচির নানা দিক তুলে ধরেন আয়োজকরা। এবারে ইলেকট্রোমার টি20 ক্রিকেট নিউজ আপডেট। বেলফাস্টে দ্বিতীয় টি20তে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও হোস্ট আয়ারল্যান্ডকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগাররা। বেলফাস্টে রয়েছেন আমাদের রিপোর্টার সাইদুর রহমান শামীম। আমরা এখন খেলার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যোগাযোগ করছি তার সাথে। শামীম, শামীম, বাংলাদেশের ব্যাটসম্যানরা তো গত ম্যাচের মতো পারফর্ম করতে পারেনি, আর এই মুহূর্তে আমরা দেখলাম যে তারা 146 রান করেছে। তো খেলার সর্বশেষ অবস্থা কি আমাদেরকে একটু জানান। খেলা এখন বিরতি চলছে। বাংলাদেশ আয়ারল্যান্ডের সামনে দিয়েছে 147 রানের টার্গেট, অর্থাৎ 6 উইকেটে 146 রান করেছে। আপনি ঠিকই বলেছেন, আজকে বাংলাদেশ ঠিক সাবলীল ভাবে ব্যাট করতে পারেনি। এটার সম্ভবত একটাই কারণ যে খুব শুরুতেই এবং ইনফর্ম ব্যাটসম্যান, ইনফর্ম অলরাউন্ডার বলবো, সাকিবের বিদায়। এই দুজন চলে যাওয়ার পরে মিডল অর্ডারে একটু দাঁড়াতে পারেনি একমাত্র আশরাফুল ছাড়া। আর শেষ 5 ওভারে বাংলাদেশ প্রায় 56 রান করেছে। এটার কারণ হলো নাসিরের ব্যাটিং। অলরাউন্ডার নাসির চমৎকার ব্যাট করেছে, 30 বলে 2 ছক্কায় 50, এবং তার এই ব্যাটিং এর জন্যই বাংলাদেশ মোটামুটি একটা রেসপেক্টেড টোটাল করতে পেরেছে।
উইকেট খুব ভালো, আর আজকে ওয়েদারও খুব ভালো। এই রান খুব হয়তো বেশি কিছু না, তবে বাংলাদেশ গত 2-3 ম্যাচে যেভাবে টিম এফোর্ট নিয়ে খেলছে, দুর্দান্ত টিম ওয়ার্ক। তো এখানে যদি বাংলাদেশের জন্য আমি মনে করি এটা খুব ফাইটিং টোটাল। বাংলাদেশ কম্পেয়ার যদি করি আয়ারল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিংটা আমি স্ট্রং মনে করি, কারণ বাংলাদেশের কিং অ্যাটাকটা খুবই ভালো অ্যাটাক, যেটা গত ম্যাচেও দেখা গিয়েছে। তো এখন যা পরিস্থিতি তাতে বাংলাদেশের বোলারদের উপর ডিপেন্ড করে সবকিছু। যদি চমৎকার একটা স্টার্ট দেওয়া যায় তাহলে হবে। আর মনে রাখতে হবে টি-20 ক্রিকেটে 146 একেবারে ফেলে দেওয়ার মতো রান নয়। জি হ্যাঁ, ভেরি কম্পিটিটিভ টোটাল। ধন্যবাদ শামীম আপনাকে। এবারে গ্রামীণফোন খেলার খবর। লন্ডন অলিম্পিক শুরু হবার মাত্র এক সপ্তাহ আগে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন অলিম্পিক টেনিসের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। অলিম্পিকের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করার কথা থাকলেও ইনজুরির কারণে শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হলেন 11টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিয়ার্ড। 2009 সাল থেকে হাঁটুর ইনজুরির মাঝে মাঝে বিপদে ফেলছে সুপারস্টারকে। অলিম্পিকে অংশ নিতে না পারাকে জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা বলেছেন নাদাল। জানিয়ে দিব গ্রিনল্যান্ড টাউন আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। চট্টগ্রামে ওড়িশি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টারে ধ্রুপদী ওড়িশি নৃত্য পরম্পরা মঞ্চায়ন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। নৃত্য পরিবেশন করেন গুরু দীপক রায় এবং তমগ্না দে। প্রিয় দর্শক, এবারে রয়েছে আগামীকালের সেহরি ও ইফতারের সময়সূচি। 21 জুলাই রমজান 1 সেহরি শেষ সময়। ঢাকা 3:53, মানিকগঞ্জ 3:55, নরসিংদী 3:51, নারায়ণগঞ্জ 3:53, গাজীপুর 3:52, মুন্সিগঞ্জ 3:53, টাঙ্গাইল 3:54, ময়মনসিংহ 3:50, কিশোরগঞ্জ 3:50, জামালপুর 3:51, শেরপুর 3:51, নেত্রকোনা 3:48, ফরিদপুর 3:56, শরীদপুর 3:55, মাদারীপুর 3:56, রাজবাড়ী 3:57, গোপালগঞ্জ 3:58, খুলনা 4টা, বাগেরহাট 3:59, সাতক্ষীরা 4:02, কুষ্টিয়া 3:58, যশোর 4টা, মাগুরা 3:58, মেহেরপুর 4টা, নড়াইল 3:59, ঝিনাইদহ 3:59, চুয়াডাঙ্গা 4টা, বরিশাল 3:56, পটুয়াখালী 3:58, ভোলা 3:55, ঝালকাঠি 3:57, বরগুনা 3:59, পিরোজপুর 3:58, রাজশাহী 3:58, চাঁপাইনবাবগঞ্জ 3:59, নওগাঁ 3:56, নাটোর 3:57, পাবনা 3:57, সিরাজগঞ্জ 3:54, বগুড়া 3:54, জয়পুরহাট 3:55, রংপুর 3:52, গাইবান্ধা 3:52, কুড়িগ্রাম 3:50, নীলফামারী 3:53, লালমনিরহাট 3:51, দিনাজপুর 3:54, ঠাকুরগাঁও 3:54, পঞ্চগড় 3:53, চট্টগ্রাম 3:52, কক্সবাজার 3:54, খাগড়াছড়ি 3:48, রাঙামাটি 3:50, বান্দরবান 3:50, কুমিল্লা 3:51, চাঁদপুর 3:53, ব্রাহ্মণবাড়িয়া 3:50, নোয়াখালী 3:53, ফেনী 3:51, লক্ষ্মীপুর 3:54, সিলেট 3:44, সুনামগঞ্জ 3:45, মৌলভীবাজার 3:45, হবিগঞ্জ 3:47। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনামগুলো আরও একবার জানাচ্ছি। নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের ইন্তেকাল, বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে শোকার্ত বাংলাদেশ। অনেক স্বপ্ন অপূর্ণ রেখেই অন্য ভুবনে স্বপ্ন মানুষ হুমায়ুন, ক্যান্সারের কাছে ক্যান্সার হাসপাতাল স্বপ্নেরও মৃত্যু। নীরবতার চাদরে হুমায়ুনের দক্ষিণা হাওয়া ও নুহাস পল্লী, চিরনিদ্রাণীতে রোববার দেশে ফেরার সম্ভাবনা। হুমায়ুন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার শোক, কোটি ভক্তের স্বজন হারানোর বেদনা। চ্যানেলে শোক বয়ে হুমায়ুন আহমেদের জন্য শ্রদ্ধা, হৃদয় দিয়ে কথা সাহিত্যে প্রবাদ পুরুষকে স্মরণ। এবং পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল প্রথম রোজার মধ্য দিয়ে বাংলাদেশে সিয়াম সাধনা শুরু। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।
চলে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টের পারফরমেন্স দেখার জন্য। এবার আসবে সামিহা।